চলুন ঘটনায় চলে যাই। প্রথম যে ঘটনাটি শেয়ার করব, এই ঘটনাটি এই রণবীর ভাইয়েরই সিনিয়র বড় ভাই তরিকুল ভাই পাঠিয়েছেন। ওনার বাড়ি পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নে, আর উনি নিজেই এই ঘটনার প্রত্যক্ষদর্শী। ঘটনাটি ঘটেছিল 2011 সালে। ওই সময় সারা বাংলাদেশ এক উন্মাদনার মধ্যে ছিল, কেননা ওই সময়ে বাংলাদেশে আর্জেন্টিনা এবং নাইজেরিয়ার ফুটবল দলের খেলোয়াড়রা এসেছিলেন। বাংলাদেশে প্রীতি ফুটবল ম্যাচ হবে। যারা খেলাপ্রেমী বা যারা খেলাপ্রেমী না, সবাই এক ফুটবল আনন্দে উন্মাদনায় বিভোর ছিলেন। তখন এই উন্মাদনার ঢেউ শহর পার হয়ে একদম গ্রামের আনাচে কানাচেও ছড়িয়ে পড়েছিল। এটাতে কিন্তু তরিকুল ভাইও বাদ যান নাই। ওনাদের এলাকাতেও আলোচনা হচ্ছে, খেলা হবে, কিন্তু খেলাটা কিভাবে দেখবেন? ওনাদের ওই এলাকায় বিদ্যুতের অবস্থা ছিল খুবই নাজুক, অধিকাংশ সময় ইলেকট্রিসিটি থাকতো না। অনেকের বাসায় টেলিভিশন ছিল, কিন্তু টেলিভিশন থাকলে কি হবে, বিদ্যুৎই যদি না থাকে টিভি চালাবেন কি দিয়ে? তখন অবশ্য ব্যাটারি দিয়ে টিভি চালানোর যেই প্রবণতা, এটা অনেকটাই কমে এসেছিল, যার কারণে ব্যাটারির ব্যবহারটাও একরকম নাই বললেই চলে। 2011 সালের কথা বলছি, কারণ বিভিন্ন বাড়িতে তখন সোলার সিস্টেম চলে এসেছিল, তারা সোলারেই টেলিভিশন চালাতেন। তরিকুল ভাই চিন্তা করলেন যে সরাসরি ইলেকট্রিক লাইনে চালানো টেলিভিশন দেখে মজা পাওয়া যাবে না, কারণ বিদ্যুৎ চলে যাবে। খেলার একটা উত্তেজনকার মুহূর্তে গিয়ে দেখা যাবে যে বিদ্যুৎ চলে গেছে, তখন কি হবে? এই জন্য উনি চিন্তা করলেন যে পার্শ্ববর্তী একটি গ্রাম রয়েছে, তারাবুনিয়া গ্রাম, এই গ্রামে ওনার ফুপু বাড়ি, ওইখানে উনি যাবেন। ফুপুর বাসায় সোলার সিস্টেম ছিল, তারা সোলারেই টেলিভিশন চালাতেন। তো উনি তো যাবেন, তবে একা যাবেন না, ওনার আরও দুজন বন্ধুকে নিয়ে যাবেন। একজন বন্ধুর নাম হচ্ছে সজীব, আর একজনের নাম হচ্ছে রাব্বি। তো এই দুজনকে নিয়ে যাবেন, ভালো কথা, তাদের সাথেও কথাও হয়েছে। ওনারা যেই পথ দিয়ে যাবেন, এই পথ দিয়ে ফুপু বাড়িতে যেতে ম্যাক্সিমাম 30 মিনিটের মতো সময় লাগে। ওই পথে প্রথমে একটি শ্মশান পড়ে, তারপর খাল পড়ে, তারপর দূরে যে বিল রয়েছে সেগুলো দেখা যায়, আর বিলের আশেপাশে ধান ক্ষেত। ওই সময় কিন্তু শুকনোর মৌসুম ছিল, মানে তখনও ওইদিকে পানি টানি ওইভাবে আসেনি। ওনারা যথারীতি সন্ধ্যার পরই রওনা করেছেন। অল্প সময়ের মধ্যে ফুপু বাড়ি পৌঁছেও যান। যেহেতু আত্মীয় স্বজন এসেছে, ফুপুও তাদেরকে সমাদর করার জন্য আয়োজন করেছেন। খেলা দেখা শেষ, এরপর ফুপু খাবার দাবারের আয়োজন করেছেন। ফুপু তরিকুল ভাইকে বলেন যে বন্ধুর সহ খাওয়া দাওয়া করে যা। তো ওনারা সেখানে খাওয়া দাওয়া করেন, এরপরে রওনা দিয়েছেন। যখন রওনা দিয়েছেন তখন যে গভীর রাত, বিষয়টা এরকম না। রাত তখন 10টা, 10:30, 11টা এরকম আর কি। তো 2011 সালে রাত 10টা, 10:30, 11টা যে অনেক রাত, এটা তো বলা যাবে না। তখন সবার হাতেই মোটামুটি মোবাইল ফোন চলে এসেছে। তবে তরিকুল ভাইয়ের হাতে একটা বাটন ফোন ছিল, সেই ফোনের মাথায় আবার টর্চ লাইটও ছিল। এছাড়া উনি 3 ব্যাটারির একটা টর্চ লাইট ব্যবহার করতেন। সেটার আলো অবশ্য খুব বেশি হতো না, পেন্সিল ব্যাটারি দিয়ে চলে এরকম টাইপের একটা টর্চ লাইট আর কি। তো বন্ধুদের সাথে উনি তখন রওনা দিয়েছেন। উনি যখন ফুপু বাড়ি থেকে বের হয়েছেন, বিশেষ করে ওই বিলের পাশে যেখানে ধান ক্ষেত বা বিভিন্ন ধরনের ক্ষেত রয়েছে, ওখানে যখন এসেছেন তখন হঠাৎ করেই ঘোড়ার টকবক 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 আওয়াজ, আর ঘোড়া এক ধরনের শব্দ করে, ওই রকম শব্দ, মানে ঘোড়া দৌড়ে যাচ্ছে আর শব্দ করছে। হঠাৎ করে এরকম আওয়াজ আর শব্দ শুনে 3জনই চমকে ওঠেন, বলেন যে কি ব্যাপার, এত রাত্রে এখানে ঘোড়া এলো কোত্থেকে? তাও মাঠের মধ্যে মনে হচ্ছে ঘোড়া দৌড়াচ্ছে, মাঠের মধ্যে তো দৌড়ানোর জায়গা নাই, তাহলে ঘোড়া কোত্থেকে আসলো? তো ওনাদের হাতে যেই লাইটগুলো ছিল, এই লাইটের আলো তো খুবই সীমিত, সামনে সামান্য একটু দেখা যায়, সেখানে মাঠের মধ্যে কোন ঘোড়া দৌড়াচ্ছে বা কি আছে না আছে এটা তো দেখার আসলে সুযোগ নেই। আর ওই সময় যে চাঁদনি রাত ছিল, চাঁদের আলোতে সব কিছু উজ্জ্বল ছিল, বিষয়টা এরকমও না, যার কারণে ওনারা শব্দ শুনতে পারলেও কোনো কিছু কিন্তু দেখতে পারছিলেন না।
ওনারা চিন্তা করলেন যে নিশ্চয়ই কোনো বাড়িতে ঘোড়া টোড়া আছে, সেটা ছুটে গেছে। এটা সত্য যে আশেপাশে কিছু বাড়িতে ঘোড়া ছিল, মাঝে মাঝে বাইরে বের হয়ে আসতো, তাই এমনটা হওয়াটা আসলে অস্বাভাবিক কিছু না। এটা নিয়ে ওনারা এরকম কোনো চিন্তা করেন নাই যে এটা ভয়ঙ্কর কিছু হতে পারে। এরপর ওনারা ওই জায়গাটা পার হয়ে আবার বাড়ির দিকে যখন আগানো শুরু করেছেন, যখন শ্মশানের যেই জায়গাটা, এটার কাছাকাছি এসেছেন আর কি, তখন শ্মশানের ভিতর ঢোকেন নাই বা শ্মশানের ওই এরিয়ার মধ্যে ঢোকেন নাই, হঠাৎ করে দেখেন ওনাদের সামনে একটা কালো বিড়াল চলে এসেছে। আকারে বেশ বড় আকৃতির বিড়াল, এত বড় সাইজের বিড়াল সাধারণত দেখা যায় না। খুব ভয়ঙ্কর দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে, কোনো শব্দ করছে না, কিন্তু মনে হচ্ছে খুব ভয়ঙ্কর ভাবে তাদের দিকে তাকিয়ে আছে। তারা কেন এখন এখানে এসেছে এটা নিয়ে তার খুব রাগ, এমনটাই তার চোখে মুখে ফুটে উঠেছে। তবে তরিকুল ভাই এবং তার সাথে থাকা যে দুই বন্ধু সজীব এবং রাব্বি, এই দুজন বিড়ালকে আঘাত করেন নাই, কিছুই করেন নাই। ওনারা বিড়ালকে সাইড কাটিয়ে হাঁটা ধরেছেন। ওনারা যখন শ্মশানের এরিয়ার মধ্যে প্রবেশ করেছেন, প্রবেশ করার পর হাঁটতে হাঁটতে শ্মশানের এরিয়ার একদম শেষ প্রান্তেও চলে এসেছেন, তখন দেখেন ওই বিড়ালটা আবার সামনে চলে এসেছে। এবার আগের থেকেও ভয়ঙ্কর দৃষ্টি নিয়ে সামনে চলে এসেছে। মনে হচ্ছে যে কেন ওই এলাকায় তারা ঢুকেছে, এর জন্য এখন সে আগের থেকেই মানে রাগ হয়ে তো ছিল, এখন আর বেশি রাগ, কেন তাকে পাশ কাটিয়ে ওরা ঢুকলো। তো যাই হোক, এবারও ওনারা পাশ কাটিয়ে সামনের দিকে আগানো শুরু করলেন। বিড়ালটা কোনো আক্রমণও করে নাই, কোনো গড় 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 শব্দও করে নাই। তো ওনারা পাশ কাটিয়ে যখন শ্মশানের এরিয়াটা পার হয়েছেন, হঠাৎ করে দেখেন এই যে ওনাদের সাথে থাকা যে বন্ধু সজীব, সে দাঁড়িয়ে গেছে। অন্য দুজন হেঁটে যাচ্ছেন, সে দাঁড়িয়ে আছে। তো তরিকুল ভাই পিছন দিকে ঘুরে বলে, রে সজীব, তুই দাঁড়িয়ে আছিস কেন, আয়। সজীব তখন বলছে, না আমি যাব না। কেন যাবি না? বলে, যেই বাসা থেকে টেলিভিশন দেখে আসছে আমি ওই বাসায় যাব। তখন এই তরিকুল ভাই বলছেন যে, ওই বাসায় যাবি এত রাত্রে, ওই বাসায় এখন কি কাজ? ওই বাসাতে এখন কোনো কাজ নাই, খেলাধুলা তো শেষ হয়ে গেছে, আমরা খাওয়া দাওয়া করে চলে আসছি, ফুপু বিদায় দিছে, এখন কি যাওয়া যায় নাকি? কি কাজ আমাকে বল। কোনো কথা বলে না, খালি বলে যে ওই বাসায় আবার যাব। এরপরে এই তরিকুল ভাই আর ওই রাব্বি ভাই দুইজন কোনো মতে ধরাধরি করে টানতে টানতে এই সজীবকে সামনের দিকে আগানো শুরু করেছেন। এখানে একটা বিষয়, সেটা হচ্ছে যে এই যে তিন বন্ধুর বাড়ি, এই বাড়ির মধ্যে সবার শেষে হচ্ছে এই তরিকুল ভাইয়ের বাড়ি, প্রথমে, পরে হচ্ছে এই সজীবের বাড়ি, এরপরে রাব্বির বাড়ি, এরপরে হচ্ছে তরিকুল ভাইয়ের বাড়ি। তো প্রথমেই তো এই সজীবকে বাড়ির কাছে দিয়ে এসেছে, একদম বাড়ির কাছে দিয়ে এসে বলছে, যা বাড়িতে যা। এরপরে এই যে রাব্বি, উনি ওনার বাসায় চলে গেছেন। এরপর তরিকুল ভাই বাড়িতে গিয়েছেন। বাড়িতে যাওয়ার কিছুক্ষণ পরেই হঠাৎ করে ডাকাডাকির শব্দ। তো যেই কণ্ঠে ডাকছে, শব্দটা তার পরিচিত মনে হলো। এই শব্দটা ওই যে সজীব, তার বাড়ির কারো। তরিকুল ভাই তো বের হয়ে এসেছেন, জিজ্ঞেস করছেন কি হয়েছে? বলে যে, তোমাদের সাথেই তো সজীব গেল, কই ও তো এখনো বাসায় ফিরলো না, তোমরা বাসায় চলে আসছো দেখতেছি। রাব্বিও দেখলাম বাসায়, তুমিও বাসায়। রাব্বি বলে যে সজীব বাসায় চলে আসছে। তো সজীব কি বাসায় আসছে? তরিকুল ভাই বলতেছে, হ্যাঁ সজীব তো বাসায় চলে আসছে, তো আমি নিজে বাসার কাছে দিয়ে আসলাম, ওই সময় তো রাব্বিও ছিল। তখন ওই বাসা থেকে বলছে, না ও তো বাসায় আসে নাই। যখন এটা বলেছে, সাথে সাথে তরিকুল ভাইয়ের মাথায় একটা বিষয় স্ট্রাইক করে, সেটা হচ্ছে যে ওর আচার আচরণ তো স্বাভাবিক ছিল না। যখনই শ্মশান এরিয়া থেকে বের হয়ে আসছে, তখন কোনো ঝামেলা হলো না তো? তখন এই তরিকুল ভাই ওই সজীবের পরিবারকে বলেন যে এরকম এরকম কিন্তু আচরণ ও করেছে। তখনই ওই আশেপাশে থাকা লোকজন বুঝতে পারে কোনো ভয়ঙ্কর কিছু ঘটেছে সজীবের সাথে। তখন আশেপাশে আরও লোকজনকে ডেকে আনা হয়। সবাই যে যার মতো আলো নিয়ে আগাতে থাকে, খুঁজতে থাকে এই সজীবকে। এদিকে এই যে রাব্বি, এই রাব্বি ভাইও এসে যুক্ত হয়েছে। যেহেতু শ্মশানের ওই জায়গা থেকে সমস্যাটা শুরু হয়েছিল, তখন সবাই মিলে বুদ্ধি করে যে আমরা শ্মশানের ওই দিকটাতেই যাই, দেখি ওইখানে আছে কিনা। সবাই মিলে রাতের বেলা ওই শ্মশানের ওই দিকে যখন গিয়েছে, গিয়ে দেখে এক ভয়ঙ্কর ব্যাপার। শ্মশানের ভেতরে থাকা একটা গাছের ডালে দিব্যি বসে আছে এই সজীব। নিচ থেকে সবাই ডাকাডাকি করছে, কিন্তু সজীব আর নামে না, কথাও বলে না, নামেও না, গাছের ডালে বসে আছে।
তখন কিন্তু অনেক রাত হয়ে গেছে। এখন কি করা যায়? তখন তারা সিদ্ধান্ত নিল যে গ্রামের মসজিদের যিনি ইমাম সাহেব তাকে ডেকে আনা হবে। ওনাকে কয়েকজন ডাকতে যায়। উনি তখন গভীর ঘুমে বিভোর। ঘুম থেকে ওঠার পর হুজুর দেখেন ফজরের আজান হতে আর বেশি দেরি নেই। তখন বলেন যে এখন গেলে তো আবার আজান দিতে পারবো না, তোমরা একটু অপেক্ষা করো, আমি আজানটা দিয়ে তারপর আসি। এরপর উনি মসজিদে যান, মসজিদে গিয়ে আজানটা দেন। এরপর উনি ওই শ্মশানের ওখানে চলে এসেছেন। এসে দেখে ওই একই অবস্থা, সজীব সে গাছের ডালে বসে আছে, নিচে আরো লোকজন ডাকাডাকি করছে। তখন হুজুর বলেন যে ওকে এইভাবে ডেকে লাভ হবে না, এইভাবে ও নামবে না। উনি কি করেন, ওই শ্মশানের ওই গাছের নিচেই একটা গোল বৃত্ত আঁকেন। বৃত্ত আঁকার পর ওই বৃত্তের বাইরে গিয়ে উনি রুকিয়া করতে শুরু করেন। এবারে দেখা যায় এক অদ্ভুত ব্যাপার। একদম স্বাভাবিকভাবেই এই সজীব গাছ বেয়ে নেমে একদম ওই বৃত্তের ভিতরে এসে বসল। বসার পর এই যে হুজুর উনি কি করেছেন, উনি আবার রুকিয়া শুরু করেছেন। রুকিয়া শুরু করার পর এই সজীব কথা বলা শুরু করেছে। তবে সেটা সজীবের কণ্ঠ ছিল না, সে আসলে সময় পজেসড অবস্থায় ছিল, তার ভেতর থেকে কেউ কথা বলছে। তখন হুজুর জিজ্ঞেস করেন যে তুমি কে, কেন ওকে ধরেছ? তখন ওই জিনটা বলে যে ওদেরকে তো সতর্ক করলাম, তারপরেও ওরা আসলো, এটাকে ধরছি, আর এটাকে সহজে ছাড়বো না, ওকে কষ্ট দেবো আরো। হুজুর বলেন যে ওরা তো ওই পথ দিয়ে আসতেছে, ওরা তো বাড়িতে আসবে, পথ তো এইটাই, ওরা যাবে কোন দিক দিয়ে? তখন বলছে না, আমি তোদেরকে ভয় দেখাইছি, ওরা সরে নাই কেন? যাই হোক, এভাবে অনেক বাকবিতণ্ডার একটা পর্যায়ে এসে ওই জিনটা ছেড়ে দিতে রাজি হয়। তবে হুজুর বিশেষ কিছু রুকিয়া করার মাধ্যম দিয়ে ওই জিনটাকে দুর্বল করে ফেলেছিলেন। সবকিছু কিন্তু ওই শ্মশানে বসেই হচ্ছে, কারো বাড়িতে না। এরপর ওই জিনটা চলে যায় সজীবকে ছেড়ে। তবে জিনটা বলে গিয়েছিল যে আমি এই গাছেরই একটা ডাল ভাঙবো, ডালটা নিচে পড়বে না, ভেঙে ওখানেই ঝুলতে থাকবে। সবাই দেখে যে সজীব অচেতন হয়ে পড়ে গেল, আর তার ওই অচেতন অবস্থাতেই কটাং করে একটা শব্দ হলো। উপর দিকে তাকিয়ে দেখলো যে গাছের একটা কাঁচা ডাল ভেঙে গেছে, বেশ মোটা সোটা ডাল, তবে সেটা ভেঙে নিচে পড়েনি। ওই শ্মশানেরই একটা গাছের ডাল, যেই গাছের কোনো একটা ডালে এই সজীব উঠে বসেছিল আর কি। যাই হোক, সজীবকে ওখান থেকে নিয়ে আসা হয়। আল্লাহর রহমতে পরবর্তীতে আর কোনো সমস্যা